এদিকে আওয়ামী লীগ নিয়ে আমেরিকার সুর বদল, ঝোপ বুঝে কোপ দিল ভারত, কপাল খুলে গেল শেখ হাসিনার, অচিরেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল। এমন অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা নিয়ে বিশাল সুখবর দিয়েছেন, জানিয়ে দেশের রাজনীতিতে চলছে তুমুল আলোচনা। বাংলাদেশে এমন দিন আসছে, দ্রুত তারেক রহমান শেখ হাসিনাকে ফোন করে মাফ চাইবেন। তিনি বলবেন, আসেন আমরা একসাথে মিলে দেশ পরিচালনা করি। কারণ তারেক রহমানের বাবার সাধ্য নাই এই রাষ্ট্র পরিচালনা করবেন। তারেক রহমান খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলে বলবে যে আসেন, দেশে আসেন, আপনার উপর থেকে সব অবৈধ রায় আমরা প্রত্যাহার করে নেব, আমরা রাষ্ট্রটা একসাথে মিলে পরিচালনা করি। এছাড়া জনাব রহমানের আর কোনো পথ বাকি নাই। ভারত কিন্তু ঠিক এই সুযোগটার অপেক্ষাতেই ছিল। মোদী সরকার তাদের তুরুপের প্লাস্টিক চালতে যাচ্ছে। আওয়ামী লীগের জন্য এটি একটি সুদূরপ্রসারী ফলাফল নিয়ে আসবে। এর মানে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা, আওয়ামী লীগের উপর থেকে আইনি যে খড়গগুলো রয়েছে সেই খড়গ তুলে নেওয়া, বা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া। তাহলে কি রাজনীতিতে নাটকীয় কোনো পরিবর্তন হচ্ছে? তাহলে কি রাজনীতির গতিপথ সেই দিকেই যাচ্ছে যেদিকে গেলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে? খুব শীঘ্রই আওয়ামী লীগের রাজনীতি মাঠে ফিরছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে প্রক্রিয়া, দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া সংসদে আইন পাশের মাধ্যমে দেখলাম, সেটা কি অস্তিত্ব হারাচ্ছে, কিংবা সেটা কি কার্যকর রাখা হচ্ছে না? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজমান, সেই পরিস্থিতিকে উপলক্ষ করে একজন বিশ্লেষক বলছেন, এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অচিরেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে মাপ চাইবেন এবং তাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে আবারও একটা ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করবেন। দর্শক মণ্ডলী, সেই বিশ্লেষকের মতামতকে আপনি কিভাবে দেখছেন? তার এই মন্তব্য আপনার কাছে সঠিক বলে মনে হয়েছে কিনা, অর্থাৎ আপনিও কি মনে করছেন কিনা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জনাব তারেক রহমান মাপ চাইবেন? দর্শক, এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, এবার ঝোপ বুঝে কোপ দিতে চলেছে ভারত। দর্শক মণ্ডলী, যদি সেটা সম্ভব হয় তাহলে আওয়ামী লীগের উপর থেকে খুব শীঘ্রই নিষেধাজ্ঞাটি উঠে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক মণ্ডলী, তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশে এমন দিন আসছে, দ্রুত তারেক রহমান শেখ হাসিনাকে ফোন করে মাফ চাইবেন। তিনি বলবেন, আসেন আমরা একসাথে মিলে দেশ পরিচালনা করি। কারণ তারেক রহমানের বাবার সাধ্য নাই এই রাষ্ট্র পরিচালনা করবেন। আমি আবারও বলতেছি, তারেক রহমান খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলে বলবে যে আসেন, দেশে আসেন, আপনার উপর থেকে সব অবৈধ রায় আমরা প্রত্যাহার করে নেব, আমরা রাষ্ট্রটা একসাথে মিলে পরিচালনা করি। এছাড়া জনাব রহমানের আর কোনো পথ বাকি নাই। যেভাবে আগুন নিয়ে খেলতেছেন, একদিকে ভারত, অন্যদিকে চীন, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র, এই তিনটা বৈশ্বিক ক্ষমতাকে ব্যালেন্স করার সক্ষমতা 10 পাস প্রধানমন্ত্রীর মধ্যে নাই। এটা খোদ 10 পাস প্রধানমন্ত্রী নিজেও জানে। ক্ষমতা এমন একটা জিনিস, এটাকে উত্তপ্ত করার মতো ভাবতে হবে। বাংলাদেশের ক্ষমতা একটা উত্তপ্ত করার মতো। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসলো, তারেক রহমান সবকিছু সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসলেন। এসেই তিনি ভেবেছেন ক্ষমতার চেয়ারে যেভাবেই হোক তাকে বসতে হবে। বসলেন। এরপর যখন বুঝলেন এটা উত্তপ্ত একটা করা, এখানে বসলে পশ্চাৎ দেশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে যদি আমি এই ক্ষমতার তাপটাকে নিয়ন্ত্রণ করতে না পারি। জনাব তারেক রহমান এই তাপকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তিনি সার্বিকভাবে ব্যর্থ হয়েছেন। এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি, জনাব তারেক রহমান যখন তার বইয়ের বুকে মাথা রেখে ঘুমায়, তার বইয়ের কুলে মাথা রেখে ঘুমায় রাত্রিবেলা, তখন সে নিঃসন্দেহে স্বপ্ন দেখে একজন মহিলা 70 ঊর্ধ্ব, সেই মহিলা কিভাবে এই দানবীয় রাষ্ট্রকে পরিচালনা করেছেন, সেই মহিলা কিভাবে এই অসংখ্য দৈত্য দানবকে বোতলবন্দি করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে তিনি কিভাবে একক হাতে সামাল দিয়েছেন, বাংলাদেশটাকে কিভাবে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যমায়ের দেশে রূপান্তর করেছেন, বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সামরিক খাত, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন ধরনের বন্দোবস্ত করা, বিভিন্ন ভাতা ব্যবস্থা করা, বিধবা ভাতা, অসংখ্য, মানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, গৃহায়ন প্রকল্প, যে যাদের বসবাসের জন্য জায়গা ছিল না, জমি ছিল না, বাস্তুহীন, গৃহহীন, তাদেরকে ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া। কি করেন নাই? বঙ্গবন্ধুর কন্যা আপনাদের জন্য কি করেন নাই? বিনিময়ে আপনারা কি দিয়েছেন? তাকে অসম্মানিত করে তার অন্তর্বাস নিয়ে আপনারা হাসি তামাশা করেছেন, ঠাট্টা করেছেন। তাকে হত্যা করতে না পেরে সেটার ক্ষোভ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। আপনারা গণমাধ্যমে বলেছেন শেখ হাসিনাকে হত্যাই ছিল আপনাদের একমাত্র লক্ষ্য। এখন চালান রাষ্ট্র। আমি আজকে এই ভিডিওতে বলে গেলাম, বাংলাদেশে এমন দিন আসছে, দ্রুত
তারেক রহমান শেখ হাসিনাকে ফোন করে মাফ চাইবেন, তিনি বলবেন আসেন আমরা একসাথে মিলে দেশ পরিচালনা করি। কারণ তারেক রহমানের বাবার সাধ্যনায় এই রাষ্ট্র পরিচালনা করবেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে ধ্বংসের দিকে আগাচ্ছে, বাংলাদেশের রিজার্ভ কত এখন আমি জানি না, আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এই রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের না আছে আইন শৃঙ্খলা, রাষ্ট্রের না আছে কোনো সিস্টেম, রাষ্ট্রের আমলাতন্ত্র দুর্নীতিগ্রস্ত, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর ভেঙে পড়েছে। আবার তার মধ্যে মরার উপর খাড়ার ঘা মার্কিন বাণিজ্য চুক্তি, জ্বালানি সংকট, হামের টিকার অভাবে প্রতিদিন অসংখ্য শিশু মৃত্যুবরণ করতেছে। সবকিছু মিলিয়ে ভাই আমি আবারও বলতেছি, তারেক রহমান খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলবে যে আসেন দেশে আসেন, আপনার উপর থেকে সব অবৈধ রায় আমরা প্রত্যাহার করে নেব, আমরা রাষ্ট্রটা একসাথে মিলে পরিচালনা করি। এছাড়া জনাব রহমানের আর কোনো পথ বাকি নাই। যেভাবে আগুন নিয়ে খেলতেছেন, একদিকে ভারত, অন্যদিকে চীন, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র, এই তিনটা বৈশ্বিক ক্ষমতাকে ব্যালেন্স করার সক্ষমতা 10 পাস প্রধানমন্ত্রীর মধ্যে নাই। এটা খোদ 10 পাস প্রধানমন্ত্রী নিজেও জানে। সুতরাং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি আজাদি, এইসব স্লোগান না দিয়ে আপাতত স্লোগান দেন, ওই দিল্লিও না ঢাকাও না, ইসলামাবাদ ইসলামাবাদ, দিল্লিও না ঢাকাও না, করাচি করাচি, এই ধরনের স্লোগান দেন। তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে যে আপনারা সত্যিকার অর্থে কি ধারণ করেন। এই আড়ালে আবডালে লুকিয়ে থেকে গুপ্ত হয়ে যে রাজনীতি করার প্রবণতা, এখান থেকে বের হয়ে আসেন জনাব তারেক রহমান। কোনো হুমকি নয়, কোনো ধামকি নয়, শুধুমাত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই আমাদের কাজ। আমরা সেটা করছি, বাকি সিদ্ধান্ত নেবে বর্তমান সরকার, সরকারের প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তাহলে কি রাজনীতির গতিপথ সেই দিকেই যাচ্ছে যেদিকে গেলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে? তাহলে কি আমরা দেখতে যাচ্ছি খুব শীঘ্রই আওয়ামী লীগের রাজনীতি মাঠে ফিরছে? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে প্রক্রিয়া, দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া সংসদে আইন পাশের মাধ্যমে দেখলাম, সেটা কি অস্তিত্ব হারাচ্ছে কিংবা সেটা কি কার্যকর রাখা হচ্ছে না? নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সম্ভবত কারামুক্ত হতে চলেছেন 2-1 দিনের মধ্যে, এবং সেই ঘটনাটা যদি কালকে হয়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে কি রাজনীতিতে নাটকীয় কোনো পরিবর্তন হচ্ছে? রাজনীতি নাটকীয় মোড় নিচ্ছে? সেই নাটকীয় মোড় কোন দিকে যেতে পারে? সেলিনা হায়াৎ আইভী এবার কারামুক্ত হচ্ছেন, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, কারণ এখানে উচ্চ আদালতের হস্তক্ষেপ রয়েছে। চলুন একটু ভেতরে ঢুকি, রাজনীতির এই নাটকীয় মোড়টা কোন দিকে যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। আইভী মুক্তি পেতে যাচ্ছেন এবং সেটা খুব শীঘ্রই। সেই আদেশটা যেটা হাইকোর্ট থেকে এসেছিল, হাইকোর্টের আদেশে আপিল করা হয়েছিল, আপিলেও একই আদেশ এসেছে। সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে 10টি মেটিকুলাস মামলা দিয়েছিল প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার। অবশ্য 10টা না, 9টা হবে। বিএনপির আমলেও নতুন আরেকটা মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছিল। সেই ঘটনাগুলোর অবশেষে সমাপ্তি ঘটতে চলেছে। আজকে আদালতে সিদ্ধান্ত এসেছে, আইভীর জামিন ব্যাপারে হাইকোর্টের যে রায়, সেই রায় বহাল থাকছে। উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ সেটা জানিয়ে দিয়েছে। বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে খবরটা উপস্থাপন করছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন আপিল বিভাগে বহাল। এই কথা যখন তারা বলছে, তখন আমরা দেখছি যে সমকাল একেবারে পরিষ্কার একেবারে হেডিং করেছে। হেডিংয়েই সব কিছু পরিষ্কার হয়ে যাওয়া যায়। সমকাল বলছে 10 মামলায় আইভীর জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই বললেন আইনজীবী। অর্থাৎ সেলিনা হায়াৎ আইভীর আর মুক্তিতে কোনো বাধা থাকলো না। কি সিদ্ধান্ত আসলো আদালত থেকে সেটা একটু সংক্ষেপে জেনে নিই, তারপরে এই ঘটনা কোন দিকে যেতে পারে সেটা আলোচনা করব। বলা হচ্ছে যে 10 মামলায় সেলিনা হায়াৎ আইভীর মানে যে হাইকোর্টের দেয়া জামিন সেটা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় আজকে দিয়েছেন, এই আদেশ আজকে দিয়েছেন। তার মানে এর পরে আর আদালতে যাওয়ার স্কোপ নেই, এটাই সর্বোচ্চ রায়। এরপরে যদি সরকার মনে করে যে আবার যাবে, সেই যাওয়ার জায়গাটা নেই। সেটা হতে পারে একটা ওয়ে এখনও রয়েছে, যদিও সেই হাস্যকর ওয়েতে সরকার যাবে না। আপিল বিভাগের রায়ও আপিল বিভাগেই রিভিউয়ের আবেদন করা যায়। যে কোনো রায় আপিল বিভাগের রায়ের পরেও সেটা রিভিউয়ের আবেদন করা যায়। সেই প্রসেসে সাধারণত কোনো সরকার এই ধরনের ঘটনায় যায় না, তাতে সরকার
সরকারের ভাবমূর্তি প্রচণ্ড ক্ষুণ্ণ হয়। তখন ব্যাপারটা পরিষ্কার হয় যে সরকার আদালতের রায় মানছে না, যে কোনো মূল্যে আদালতকে বাধ্য করতে চাইছে এই সিদ্ধান্ত যেন আদালত পরিবর্তন করে। সেটা সরকার যে করবে না এটা নিশ্চিত। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আইভির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। সারা হোসেন আমরা জানি ডক্টর কামাল হোসেনের মেয়ে, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, এবং সারা হোসেন যখন আদালতে দাঁড়াবেন তাকে খণ্ডন করা আদালতের পক্ষে কিংবা যে কোনো জাদরেল বিচারকের পক্ষেও অনেক বেশি কঠিন হয়ে যাওয়ার কথা। গত বছরের 9 মে শহরের দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে আমরা দেখেছি যে একের পর একটা মামলায় জামিন হয়, অন্য আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। এই ঘটনাগুলো প্রফেসর ইউনূসের আমলে হচ্ছিল এবং বিএনপির আমলেও একটা মানে জামিন পাওয়ার পরে আরেকটা নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছিল যে সেলিনা হায়াৎ আইভিকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে হয়রানি করা যাবে না। অর্থাৎ আদালত একেবারে সরাসরি এই ঘটনায় হস্তক্ষেপ করেছে, কারণ আদালত দেখেছে প্রফেসর ইউনূসের আমলে আদালতকে প্রফেসর ইউনূস যেভাবে বাধ্য করার চেষ্টা করেছেন, আদালত মানে নিজের থেকে কথা বলতে পারেননি, সেটা বিএনপির আমলে বলতে পেরেছে। এবং আদালত দেখেছে যে একবার নয় 10 মানে 2 বার নয় 10 বার তাকে 10টি মামলায় নতুন নতুন মামলায় তাকে মানে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার চেষ্টা করা হয়েছে, যেন অনেক দিন তাকে কারাগারে রাখা যায়। এখন এই যে মানে আপিল বিভাগের এই রায়টা আসলো, এই রায়টাকে কি আপনি রাজনৈতিক বিবেচনায় দেখবেন? এটার কি রাজনৈতিক মাজেজা আছে? উত্তরে বলা যায় অবশ্যই আছে। রাজনৈতিক মাজেজা যে কোনো রায়ের ক্ষেত্রেই থাকে, যে কোনো সরকারের অধীনে যে কোনো রায়, আদালতের রায়, সেটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থাকে। হ্যাঁ, বলতে পারেন যে আদালতের রায়ের সাথে তো সরকারের কোনো সম্পর্ক নেই, সরকার তো মানে আদালতকে কোনো অর্ডার দিতে পারে না যে এই রায় আপনি দেন কিংবা এটা দিয়েন না। সেটা হয়তো ঠিক, কিন্তু আদালতও পরিচালনা করেন মানুষ। মানুষ যখন আদালত পরিচালনা করেন তখন সেই মানুষগুলোর মানবিক যে বিচার্যের ব্যাপার, সেই ব্যাপারগুলো ভেতরে জাগ্রত হয় এবং তিনি পূর্বাপর অনেক ঘটনা বিবেচনা করেন একটা রায়ের ক্ষেত্রে। এবং সেটা যখন করেন তখন কিন্তু অনেক কিছু রাজনৈতিক, সামাজিক অনেক প্রেক্ষাপট সেই রায়ের মধ্যে প্রতিফলিত হয়। কিছুদিন আগে সেলিনা হায়াৎ আইভির আগে আমরা শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, তার জামিন, দ্রুত জামিন এবং দ্রুত কারাগার থেকে মুক্তির যে ঘটনাটা দেখেছিলাম, সেটাকে কেন্দ্র করে ভারতীয় সাংবাদিকদের যে দাবি ছিল যে ভারতের অন্যতম শর্তগুলোর মধ্যে একটা শর্ত রয়েছে শিরিন শারমিনকে জামিন দেওয়া, সেটা সেই কথা রাখতেই সম্ভবত ঘটনাটা দ্রুত ঘটানো হয়েছে। এরপরে সেলিনা হায়াৎ আইভি যদি কারামুক্ত হতে পারেন, তাহলে কি রাজনীতির গতিপথ সেই দিকেই যাচ্ছে যেদিকে গেলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে? এবং শিরিন শারমিন চৌধুরী এবং সেলিনা হায়াৎ আইভি আওয়ামী লীগের খুব বড় 2টা ভরসার নাম হতে পারেন, যাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ কেউ কখনো করেননি এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলো যে সবই মিথ্যা মামলা, এগুলো পাগলও বোঝে। এগুলো খোদ যারা এই যে মামলা দিয়েছে সেই দলের যারা লোক, তাদেরকেও যদি অফ দ্য রেকর্ড জিজ্ঞাসা করা হয়, তারা অবলীলায় স্বীকার করবেন এগুলো সবই মিথ্যা মামলা। তাহলে কি আমরা দেখতে যাচ্ছি খুব শীঘ্রই আওয়ামী লীগের রাজনীতি মাঠে ফিরছে? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে প্রক্রিয়া, দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া সংসদে আইন পাশের মাধ্যমে দেখলাম, সেটা কি অস্তিত্ব হারাচ্ছে কিংবা সেটা কি কার্যকর রাখা হচ্ছে না? প্রশ্নের উত্তরটা হয়তো আমরা কিছুদিন পরেই পাব, যখন আমরা আরও বেশি স্পষ্ট হতে পারবো যে সরকার মানে আওয়ামী লীগের রাজনীতি, মানে আওয়ামী লীগ না, সরকার আসলে দেশে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করতে চাইছে, যেন এমন কোনো পরিবেশ না হয় যে কারণে আওয়ামী লীগ বিতর্কিত হয়েছে সেই একই কারণে যেন বিএনপি সরকার বিতর্কিত না হয়। সেই পথেই হাঁটবে সরকার। এই প্রেক্ষাপটেই মার্কো রুবিও যখন দিল্লির দরবারে পা রাখছেন, তখন মোদী সরকার তাদের তুরুপের প্লাস্টিক চালতে যাচ্ছে। ভারত কিন্তু খুব ভালো করেই জানে আমেরিকা এখন তাদের কাছে কতটা অসহায়, তাই তারা পরিষ্কার একটি নেগোসিয়েশনে যাবে। তারা বলবে, আমরা ইন্দো প্যাসিফিকে তোমাদের সহযোগী হতে রাজি আছি, কোয়াড সম্মেলনেও আমরা তোমাদের ছায়া হয়ে থাকব, মিয়ানমারের রেয়ার আর্থের সন্ধানেও আমরা যৌথভাবে কাজ করব। কিন্তু এর বিনিময়ে বাংলাদেশের রাজনীতিতে আমাদের যে একচ্ছত্র আধিপত্য ছিল সেটি ফিরিয়ে আনতে তোমাদের অবশ্যই আমাদেরকে সাহায্য করতে হবে। শেখ হাসিনা এবং তার দলের উপর থেকে আন্তর্জাতিক চাপ কমিয়ে এনে তাদের জন্য একটি স্পেস তৈরি করে দিতে হবে। কিন্তু কেন ভারত এটি করবে? কারণ ভারত মনে করে বাংলাদেশে যদি তাদের পছন্দের কোনো শক্তি না থাকে, তবে খুব দ্রুতই ঢাকা একটি শক্তিশালী চীন পাকিস্তান বলয়ের
অংশ হয়ে উঠবে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম পর্যায়ের হুমকি, যেটি ভারত কখনোই চায় না। দর্শক, ইতিহাসের এক অদ্ভুত বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি। চাণক্য তার অর্থশাস্ত্রে বলেছিলেন, দুর্বল প্রতিবেশী মানেই নিজের জন্য সুযোগ। কিন্তু সেই প্রতিবেশী যদি অন্য কোনো পরাশক্তির সাথে হাত মিলায়, তবে তা নিজের অস্তিত্বের জন্য সংকট। ভারত কিন্তু আজ সেই সংকটের মুখে, আর আমেরিকা খুঁজছে তার হারানো সাম্রাজ্যের চাবি। এই দুই পরাশক্তির দর কষাকষির টেবিলে বাংলাদেশ আজ আর কেবল একটি রাষ্ট্র নয়, বরং বিশ্ব ভূ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দাবার গুটি। আগামী দিনগুলোতে এই আন্তর্জাতিক লবিং, রুবিওর দিল্লি সফর এবং তার পেছনের অলিখিত চুক্তিগুলো আমাদের এই বদ্বীপের রাজনীতিতে যে নতুন ঝড়ের জন্ম দিতে যাচ্ছে, তার জন্য আমাদের সবাইকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। দর্শক, সময়ের এই বিশাল স্রোতে কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে তা হয়তো সময় বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায়, দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক রঙ্গমঞ্চে আগামী কয়েকটা মাস হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর একটি অধ্যায় এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি মাইলফলক। এখন এই সফর পরবর্তী সময়ে যদি যেই কাঙ্ক্ষিত নেগোসিয়েশনের গুঞ্জন শোনা যাচ্ছে, বা গণমাধ্যমের তথ্য উপাত্তের ভিত্তিতে অথবা পর্দার আলের অভ্যন্তরীণ তথ্য উপাত্তের ভিত্তিতে আলোচনার বিষয়বস্তু, আলোচনার টেবিলের প্রস্তাবনা যেভাবে শোনা যাচ্ছে, এগুলো যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের জন্য এটি একটি সুদূর প্রসারী ফলাফল নিয়ে আসবে। এর পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই অভ্যন্তরীণ রাজনীতিতে হয়তো বা রাতারাতি কোনো পট পরিবর্তন হবে না, কিন্তু একটি নির্দিষ্ট পট পরিবর্তনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আওয়ামী লীগ হয়তোবা সেই পট পরিবর্তনের ধারাবাহিকতা অনুযায়ী তাদের যে হারানো ক্ষমতা, সেই হারানো ক্ষমতা ফিরেও পেতে পারে। তবে সেটা কিন্তু হুট করে উড়ে এসে জুড়ে বসে নয়, সেটা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে। যার কারণে এখন পর্যন্ত আলোচনার টেবিলে কিন্তু একটি কথা রাখা হয়েছে, সেটা হচ্ছে একটি সম্পূর্ণ বা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর মানে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা, আওয়ামী লীগের উপর থেকে আইনি যে খড়গগুলো রয়েছে সেই খড়গ তুলে নেওয়া, বা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া। এখন একটি রাজনৈতিক দল যাদের কাছে জনগণের ম্যান্ডেট আছে, তারা যদি রাজনীতি করার সুযোগ পায় এবং জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ পায়, তারা মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ পায়, তাহলে বর্তমানে তাদের কাছে যে জনগণের ম্যান্ডেট রয়েছে বা যে সমর্থন রয়েছে, বর্তমান সরকারের ব্যর্থতাজনিত কারণে তারা আরো নতুন যে সমর্থন লাভ করছে, এই সবগুলো মিলিয়ে তাদের কিন্তু বাংলাদেশের ক্ষমতার মসনদে আবারও বসা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন এই পর্যায়ে বিএনপি সরকার বা বর্তমান সরকারের অবস্থান কতটুকু, তাদের কূটনৈতিক চাল কতটুকু, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি যারা বিরোধী দল রয়েছেন কিংবা যারা আওয়ামী লীগ সরকার পতনে মুখ্য অবস্থান রেখেছেন, তাদের অবস্থান কতটুকু শক্ত রয়েছে, তারা এই বিষয়টিকে কতটুকু মেনে নেবেন, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভাবনার বিষয়। তবে যেখানে বাবা কথা বলেন, উদাহরণস্বরূপ আমি বলছি, যেখানে বাবারা কথা বলেন, সেখানে পুত্ররা একটু চুপচাপই থাকেন। এটাই হচ্ছে আমাদের সমাজের প্রচলিত একটি নিয়ম, যেখানে শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশ পায়। ঠিক পরাশক্তি এবং ছোট রাজনৈতিক দল অথবা মোড়ল, বা যারা ছোট রয়েছেন মোড়লদের তুলনায়, তাদের মধ্যেও কিন্তু একটি অলিখিত নিয়ম রয়েছে। মোড়লরা যখন কথা বলে, তখন দাস কিংবা গুলামেরা চুপচাপ সেগুলো শুনতে বাধ্য হয়। আমি এখানে কাউকে কটাক্ষ করছি না, আমি এখানে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি এটাই, যে যারা এই গণঅভ্যুত্থানের সারথি ছিলেন, আওয়ামী লীগ পতনে যারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন, কিংবা যারা এখনো চান না আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, তাদের মোড়লেরা যদি তাদেরকে চুপ করে বসে থাকতে বলে, তাহলে তাদের কিন্তু কোনো শক্তি নেই তারা এই বিষয়ে কথা বলা। সুতরাং তাদের বিষয়টি সম্পূর্ণ আন্তর্জাতিক প্রেক্ষাপটে কিন্তু চলছে। অর্থাৎ আওয়ামী লীগের ফেরা, ইন্দো প্যাসিফিকের নীতি নির্ধারণ, বাংলাদেশের পরবর্তী ভবিষ্যৎ, সবকিছু কিন্তু বর্তমান সময়ে আন্তর্জাতিক টেবিলের মধ্যে সীমাবদ্ধ। এই আন্তর্জাতিক ভূ রাজনীতি আমাদের আগামী তৈরি করে দেবে এবং সেই আগামীতে কার ভাগ্যে কি জুটবে সেটা আসলে সময় হলেই আমরা বলতে পারবো। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।